কে তুমি? আমার মেয়ের কাছে কি করছো? আকস্মাৎ কণ্ঠে মহিলা থমকে গেল যেন। ধরফরিয়ে উঠে মাথায় কাপড় টানল। নীলচে আলোয় চেহারা স্পষ্ট দৃশ্যমান হওয়ার নয়। বর্ণ আলো জ্বালানোর আগে মহিলা পালিয়ে আসতে নেয় ছুটে। ততক্ষণে সাদাটে আলো জ্বলে উঠল কক্ষ জুড়ে। মহিলার বাহু বর্ণর শক্তপোক্ত হাতের বাঁধনে বন্দি। ছোটোছুটি করেও ছাড় না পেয়ে ফুপিয়ে উঠল রমণী। রুবাইয়াত ধীরে এগিয়ে গেল তার দিকে। শাড়িটা কেমন চেনা চেনা ঠেকছে, কিন্তু মেয়ের চিন্তায় মাথায় আসছে না সেসব। ঘুমটা তুলো। বলার ফাঁকে নিজে মুখ থেকে মহিলার ঘুমটা ছুটে ফেলে দিলেন পিছু। রুবায়াত বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল পরপরই, সাইমা, তুই আমার মেয়ের কাছে এই মধ্যরাতে কোন উদ্দেশ্যে এসেছিস? ওর ক্ষতি করতে নয় তো? কি হলো, চুপ করে আছিস কেন? বুক ভাঙা ক্রন্দনে নেতিয়ে পড়ে সাইমা। ধপ করে মেঝেতে বসে পড়ে। নজর রাখে অদূরে সুখের মুখশ্রীতে। বর্ণ ভ্রু কুটিয়ে চেয়ে থাকে। অতঃপর প্রলম্বিত এক শ্বাস ছেড়ে ঘাড়ে হাত মেসেজ করে অন্যত্র নজর সরিয়ে নেয় নির্বিকার। হয়তো কিছু আন্দাজ করে নিয়েছে। রুবাইয়াত ফের খ্যাপাটে গলায় মৃদু চেঁচিয়ে ওঠেন, আমার চোখ লেগে এলে তুই প্রায় আমার মেয়ের কাছে আসতি, তাই না? কি করেছিস ওর সাথে? নিশ্চয়ই তুই কোনো ক্ষতি করে দিয়েছিস বলে ওর চোখ মেলছে না। সাইমার চোখে অঝরে বৃষ্টি ঝরে পড়ে। ঢোক গিলে বুক ভাঙা স্বরে বলল হঠাৎ করেই, জন্মদাত্রী মা হয়ে নিজের মেয়ের ক্ষতি কিভাবে করতে পারি আমি? কক্ষে স্তব্ধতার বিস্ফোরণ ঘটল এক মুহূর্তের জন্য। নির্বাক কক্ষের নানা যন্ত্রপাতির ভিড়ে উপস্থিত মানুষগুলো নির্বাক রইল। এরপর অবিশ্বাস্য কণ্ঠে ফেটে পড়ে চারধার। কি কি বললি তুই? বর্ণ, তুই শুনেছিস ও কি বলল? পাগল নাকি? আজে বাজে বকছে। বর্ণ এক হাতে জড়িয়ে নিল তাকে। রিল্যাক্স কাম্মা। কিন্তু আজ শুনলেন না রুবাইয়াত। নিজেও ঢুকরে উঠলেন প্রায়। ওর এত বড় সাহস কি করে হয়? আমার বুকের মানিক, আমার 7 রাজার ধন, আমার মেয়ের মা দাবি করছে নিজেকে। ও ও যদি মা হয় তাহলে আমি কে? সাইমা নীরবে কেঁদে চলেছে, ঠোঁট কামড়ে। চোখের কৌটোর ঝাপসা মনে দুঃসাহসিক দ্বন্দ্ব চলছে। রুবায়াতকে এক হাতে ঝাপটে রেখেছে বর্ণ। কিছু বলার আগে ভদ্র মহিলা সাইমার উপর চড়াও হয়ে হাত তোলার মতো ইঙ্গিত করে পুনরায় ভাঙা স্বরে বলে ওঠেন, বুয়া মিথ্যে বলছে না। সুখ আমার একমাত্র মেয়ে, আমি ওর মা। আমাদের সংসারে সুখ পাখি ও। বাবার ভরসায় জল ঢেলে পঞ্চম সন্তানটাও ছেলের পরিবর্তে মেয়ে হয়ে জন্মালো। কি অসম্মানজনক ব্যাপার স্যাপার! একটা নয়, দুটা নয়, 5টি কন্যা সন্তান কোন বাবার ঘরে হতে আছে? কন্যা সন্তানের বাবার পরিচয় দিতে গেলেও সমাজের সামনে মাথা হেঁট। অসন্তুষ্ট বাবা একদিন সুযোগ বুঝে মায়ের অগোচরে আশ্রমে নিয়ে এলেন আমায়। সেখানে বড় হতে লাগলাম। আশ্রমের পরিচালিকা মাতা স্কুলে ভর্তি করিয়ে দেয়। ব্রিলিয়ান্ট ছাত্রী ছিলাম। ক্লাস 5-এ, এরপর 8-এ, এরপর মাধ্যমিকেও বৃত্তি পেয়েছি। ফলস্বরূপ আমার লেখাপড়ার খরচ আশ্রমকে বহন করতে হয়নি কখনো। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন। 2-3টে টিউশনি করে বেশ আয়েসে জীবন চলাচ্ছিল। গরিবই কোনো কালে পছন্দ ছিল না। যাই করতাম তার কিছু ভাগ আশ্রমে দিয়ে বাকিটা সাধ্যমতো টোকা মেরে চালাতাম এক প্রকার। আমার অবস্থান কোথায়, কোন পরিবেশে আছি, কোথায় বেড়ে উঠেছি ধ্যানে নেই কোনোদিন। আশ্রমে প্রায়শই একজন ভদ্রলোক আসতেন সাহায্যের খাতিরে। সবাই তাকে সাহেব নামে জানতো। সাইমা স্মিত হেসে থামল হঠাৎ করে। চোখের পানি মুছে অন্যত্র চেয়ে বুক ভরে দীর্ঘশ্বাস ছাড়ল। ভারাক্রান্ত মনে রুবায়াত নির্বাক চেয়ে শুনছে সব। কোনো প্রশ্ন করে না মাঝপথে। বর্ণ দুহাত পিছু নিয়ে ভাঁজ করা দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টির নজর সম্পূর্ণ ঘুমন্ত সুখের ফ্যাকাশে মুখশ্রীতে। আশেপাশের এত সবে তার আগ্রহ নেই বললেই চলে। আমি তখন যথেষ্ট সুন্দরী। পুরো আশ্রমেও এই নিয়ে বেশ নামডাক ছিল। হঠাৎ একদিন সাহেব বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। কত বিস্ময়কর ঘটনা! এত উচ্চ স্তরের লোক হয়ে আশ্রমের এক সামান্য মেয়েকে পছন্দ করে বিয়ে করার ইচ্ছে পোষণ করেছেন। মাতা অবশ্য অবাক হলেন না। হয়তো আগে থেকে আন্দাজ ছিল এমন কিছু একটা হবেই। সাহেবের প্রস্তাব অগোচর নাকচের সিদ্ধান্ত আমার উপর এলো। উচ্চ আকাঙ্ক্ষা তো ছিল মনে মনে, তবে লোভী ছিলাম না। কিন্তু সেদিন বিলাসবহুল জীবনযাপন করার কল্পনা করে মনটা লোভী হয়ে উঠল। রাজিও হয়ে গেলাম, বিয়েও হলো।
পরে জানতে পারলাম বিয়েটা কেবল সাহেবের পছন্দতেই হয়েছে, পরিবারের কেউ রাজি ছিল না। শুরু হলো মানসিক টর্চার। শাশুড়ি মা, দেবর উঠতে বসতে অপমান করতেন। আশ্রমের মেয়ে বলে, অবশ্য ননদ একটু রহম দিলে ছিল, সে তেমন কিছু বলতো না। আমি সবার করা অপমান ভুলে গায়ে মেখে নিতাম ছোট সাহেবের অসীম ভালোবাসায়। বাড়ির সকলে আবার সাহেবকে খুব মানে, ওনার সামনে কেউ চোখটাও অবধি রাঙায়নি। তাই আমি তাদের ভেতরে কুৎসিত রূপের ব্যাখ্যা কখনোই সাহেবের সামনে তুলে ধরিনি। ইচ্ছে ছিল না এমন কিন্তু নয়, সাহেবকে সব কিছুই জানাবো এমন মনস্থির করার পর হঠাৎ মনে হলো ওনারও তো শুকনো জমিতে লাফাচ্ছে। সাহেবের সামনে গেলে সবাই ঠিক আমাকে স্নেহ করে, এতেই আমার জয়। বিয়ের 2 বছরের মাথায় কনসেপ্ট করি। দুজনের কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন রাতে সাহেব ঘুমের ঘোরে কেমন ছটফট করছিলেন। আমি ভয় পেয়ে গেলাম। রাতের বেলা সবাই তখন ঘুমন্ত। সাহেবের ছটফট বেড়েই চলেছে ক্রমশ। কথা বলতে পারছিলেন না, তবে ইশারায় কিছু একটা বোঝাতে চাইছিলেন, কিন্তু আমি আজও বুঝতে পারিনি সেই ইশারার ব্যাখ্যা। সেদিন দেবর শাশুড়ির দরজার ধাক্কালাম অনেক। আমার শ্বশুরও নেই। এক সময় তারা অতিষ্ঠ হয়ে বেরিয়ে এলেন। সাহেবের অবস্থা দেখে হসপিটালে ছুটল তাড়াহুড়োই। চোখ বুজে সাইমা, গড়িয়ে পড়ে অশ্রু, শরীর লোমকূপ সিধে হয়ে উঠেছে। রুবায়াত অবচেতনই হঠাৎ কৌতূহল দেখায়। তারপর তোমার সাহেব এখন কোথায়? শুষ্ক ঠোঁটে হেসে সাইমা জবাব করে, তিনি আর নেই। হসপিটালে নিয়ে যাওয়ার 13 মিনিট পরে মৃত্যুকে বরণ করে নেন। ক্ষণিকের ব্যবধানে আমার শেষ আশ্রয়স্থল চলে গেল পরপারে। অথচ ঘণ্টাখানেক আগেও যিনি হাসি খুশি ছিলেন, চোখ ভরা স্বপ্ন, বাবা হলেন, আঙ্গুল আঁকড়ে বাচ্চাকে হাঁটতে শিখাবেন, নিমিষেই সব মিথ্যে হয়ে গেল। শ্বশুর বাড়িতে এতদিন কথা শোনাতো শুধু, সাহেবের মৃত্যুর পর গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। আমিও নিয়তিকে মেনে নিলাম। স্বামীর শেষ স্মৃতি হিসেবে পেটে যেই ছোট্ট প্রাণ বেড়ে উঠল, তাকে নিয়ে আমাদের রুমটায় আশ্রয় চেয়েছিলাম শুধু, কোনো টাকা কড়ি চাইনি। তারা মানল না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল চিরতরে। আমার অনাগত সন্তানকেও তারা গ্রহণ করবে না। আশ্রম ছাড়া অন্য কোথাও ঠাঁই নেওয়ার জায়গা ছিল না। সেখানেই গেলাম। শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি উঠলেও কদিন যেতে না যেতেই, যেখানে স্বয়ং বাবা মাও আর চোখে চেয়ে অসন্তোষের শ্বাস ফেলে, সেখানে আশ্রম তো আমার পড়ালেখার করিয়ে যথেষ্ট শিক্ষিত বানিয়ে বিয়েও দিয়ে দিয়েছেন। সেখানেই তাদের দায়িত্ব শেষ। মাতার কাছে সময় চেয়েছিলাম ডেলিভারি ডেট পর্যন্ত। চাঁদের টুকরোর মতো একটা মেয়ে হলো আমার। সৃষ্টিকর্তা বুঝি নিজের হাতে খুব যত্নে বানিয়েছেন, কিন্তু আমি সন্তুষ্ট হতে পারছিলাম না। বাবার নামক বটবৃক্ষের ছায়া যার মাথার উপর নেই, সে সুন্দর হলো বা কি? সবাই তাকে ঠিকই এতিম বলে জানবে, সমাজ তাকে হেয় করবে। ধারণা করতে পারছিলাম না আমি যেই জীবন যার পার করে এসেছি, তাকেও সেটার স্বাদ গ্রহণ করতে হবে অল্প বিস্তর। একদিন হসপিটাল থেকে বেরোনোর সময় একটা ভদ্র মহিলার সাথে ধাক্কা লাগে। পড়ে যেতে গিয়েও সামলে নিলাম। অবাকও হইলাম বটে। অশ্রুসিক্ত চোখে মহিলা উন্মাদের মতো আচরণ করছিলেন। আমার সোনা বাচ্চা, আমার সন্তানকে এনে দাও, এমনই বিলাপ বকছিল। আর সামনে কোনো ছোট বাচ্চা দেখলেই ঝাঁপিয়ে পড়ছিল, বুকে জাপটে ধরে চুমোর পর চুমো আঁকছিল। ওনাকে সামলাতে হিমশিম খাচ্ছে একজন ভদ্রলোক। একসময় জ্ঞান হারিয়ে যান, আর ভদ্রলোক ওনাকে নিয়ে গাড়িতে উঠে নিয়ে চলে গেলেন। দেখতে যথেষ্ট উচ্চবিত্ত ঘরের মনে হলো তাদের। আমি ওনাদের পিছু নিলাম। একটা শিশু পার্কে নামলেন তারা। এতক্ষণে যেই ভদ্রমহিলা পাগলামি করছিলেন, ছোট ছোট বাচ্চাদের সান্নিধ্য পেলেই তিনি হয়ে উঠলেন ভদ্র, সভ্য, শান্ত, দিঘির মতো। হসপিটালে একজন পেশেন্টের ডিটেলস অন্যজনকে দেয় না। আমি ডক্টরের হাতে পায়ে ধরে জানতে পারলাম, দীর্ঘ 5 বছর পর ভদ্রমহিলা বহু ডক্টরের নানা চিকিৎসা সেবার পর সন্তান সম্ভাবনা হয়েছিলেন, তাও মিসক্যারেজ, জরায়ুতে টিউমার। তাই চিকিৎসার খাতিরে আর জীবন বাঁচাতে জরায়ু নিয়ে ফেলা হয়েছে, আর কখনো মা হতেও পারবে না। রুবায়াত ঠোঁট কামড়ে ছলো ছলো চোখে অন্যদিকে নজর ঘুরিয়ে নেয়। কিছু মিলে যাচ্ছে তার সাথে। সাইমা তখনও মেঝেতে বসা,
চোখের কোণে রুবায়াতকে লক্ষ্য করে বলে গেল, মেয়েকে সুন্দর সুস্থ জীবন উপহার দেওয়ার ছিল আমার। বেশ কয়েকদিন ওনাদের নজরে রেখে একদিন আমার নারী ছেঁড়া ধনকে তাদের গাড়ির পেছনে সিটে রেখে একটু আড়ালে গিয়েছিলাম। পার্ক থেকে ফিরে ছোট্ট এক নিশ্চুপ বাচ্চার অস্তিত্ব পেয়ে ভদ্র মহিলা উতলা হয়ে উঠলেন আনমনেই। তারপর হঠাৎ করে ব্যাক সিটে একা বাচ্চা দেখে ওনার চোখের মণি এমনভাবে দুটি ছড়াচ্ছিল যেন হাত বাড়িয়ে চাঁদ ছুঁতে পেরেছেন। নিশ্চিত হলাম আমার মেয়ের আদরের কমতি হবে না, অবহেলা তাকে কখনো গ্রাস করতে পারবে না। ভদ্র মহিলার প্রাণ হয়েই সে বেড়ে উঠবে আমাকে ছেড়ে, আর সেই মহিলাটাই ছিলেন আপনি, ছোট ভাবি। থমকে যাওয়া চোখে বেফাস চেয়ে রয় রুবাইয়াত। পুরনো কিছু স্মৃতি চোখের তারায় হানা দেয়। বৈবাহিক জীবনের দীর্ঘ 5 বছর পর মাতৃত্ব স্বাদ গ্রহণের সুযোগ পেয়েও যখন পুনরায় হারিয়ে গেল, পাগল প্রায় হয়ে পড়েছিলেন তিনি। কারো কোলে বাচ্চা দেখলেই, ও আমার বাচ্চা, তুমি নিলে কেন বলে কেড়ে নিত। বেহিসেবেই কত শত উন্মাদনা। হঠাৎ একদিন তাদের সংসারে সুখ পাখির মতো উড়ে এসেছিল সুখ। রুবাইয়াত জানতে চায়নি সে কে, কি তার পরিচয়, জানার চেষ্টাও কখনো করেনি। সাইমা বলে যায় এক মনে, আমাদের ভালোবাসার শেষ চিহ্নকে দূরে রেখে দিন পার হচ্ছিল না। নিজেকে নিকৃষ্ট মা মনে হচ্ছিল তখন, কিন্তু ততক্ষণে আমার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছি তাকে আমার কাছে রাখবো না। সে কিছুই পাবে না আমার কাছে বড় হলে, না পারবে চাহিদা পূরণ করতে, না পারবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে। মা হয়ে প্রতিনিয়ত মেয়ের মনোবল ভাঙতে কল্পনা করলেই যেখানে সব কিছুর প্রতি বিতৃষ্ণা চলে আসে, সচোখে কিভাবে দেখতাম। জড়তাহীন শুদ্ধ বাংলায় এক নাগারে কথাগুলো বলছে সাইমা। এতে পূর্বে তার মুখে এমন নির্ভুল বাক্য কখনো শোনা যায়নি। আম্মা গ্রাম্য সাধাসিধে একজন বোয়ার তালাশ করছিলেন, যে বাড়ির প্রয়োজনীয় সব কাজ করবে। শিকদার নিবাসেই খাবে দাবে থাকার ব্যবস্থা আছে। সত্য একটাই, মেয়ে গ্রামীণ হওয়া চাই। মেয়ের কাছাকাছি থাকার সেই সুযোগ আমার সামনে কেবল আমার মেয়ে, আর কোনো পিছুটান ছিল না। সার্টিফিকেটে সব দামি কাপড় চোপড়ের আগুনে জ্বালিয়ে গায়ে তেমন কম দামি শাড়ি, অথচ এমন বাজে রকমের সুন্দর শাড়ি দেখলে একসময় নাক সিটকাতাম। শিকদার বাড়ি পা রাখার পর মুহূর্ত থেকে অর্জরিত জ্ঞান সব পেছনে ছেড়ে ছুঁড়ে বনে গেলাম, নিরক্ষর অজ্ঞান। গ্রামের খ্যাত শর্মিলি থেকে সুমাইয়া নামের পাশে পদবী যোগ হলো বোয়া। সেই থেকেই 19টি বছর ধরে পড়ে আছে শিকদার নিবাসে। রুবাইয়াত ধীর পায়ে সাইমার কাছাকাছি এসে মুখোমুখি হয়ে বসে পড়ল আচমকা। অমূল্য কিছু হারানোর ভয় জেগে বসেছে মনে। নেত্রকোণ ভেজা, নিষ্প্রাণ গলায় জোর দিয়ে বলল, সেদিনও স্বার্থপর ছিলাম, একেবারের জন্য জানতে চাইনি কে সে। তাকে ছেড়ে তার মায়ের মনের ভাঙন কেমন বর্ণ ধারণ করেছে, পোড়া কয়লা নাকি স্তব্ধ মাটি। অবশ্য মা তো স্বেচ্ছায় আমাকে নতুন করে বাঁচতে তাকে আমার কাছে সঁপে দিয়েছিল। আজ আবার স্বার্থপরের মতো বলছি ও আমার মেয়ে। বুকের দিকে আঙ্গুলের ইশারা করে বলবো, এখানে চেপে ধরে লালন করেছি তাকে। চলে যাও আমাদের ছেড়ে অনেক দূরে, তোমায় কোনো দুঃখ করতে হবে না, আমি চালাবো তোমাকে। মাসের শেষে অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, অভাবের ছায়াও পড়বে না। রুবাইয়াত অশ্রুসিক্ত চোখে হাত জোর করে ধরে আছে, ঠোঁট কামড়ে আছে, রুদ্ধশ্বাস তাও অশ্রুকণা গড়িয়ে পড়ে। বুকটায় প্রচুর ব্যথা হচ্ছে। ওনার জোর হাত দুটো নিচের মুঠোয় পুরে হু হু কেঁদে উঠল সাইমা। স্বার্থপরতা এ কোন পর্যায়ে? আমি কখনো মা হিসেবে ওর সামনে দাঁড়াবো না, তবুও 19টি বছর চরম সত্যিটা নিজের কাছে পুষে রেখে আজ যেমন বাধ্য হয়ে আমার কাছে স্বীকার করলে। হয়তো এমন একদিন এলে সুখের সামনেও বলে ফেললে কথাটি, ও এটা সহ্য করতে পারবে না। আর সত্যিটা ওর সামনে প্রকাশ পেলে আমি শান্তিতে মরতে পারবো না। ও আমৃত্যু এটাই জানবে যে তামিজ শিকদার এবং জাহানারা রুবায়েতের একমাত্র মেয়ে ফারিস্তা সুবহান সুখ। অনুরোধ করছি চলে যাও দয়া করে। দুজন মা মুখোমুখি বসা, তারা উভয়ে কাছে। বর্ণ তাকালো হঠাৎ করে। সে সময় সাইমাও চায় করুণ চোখে। দৃষ্টিতে একটা আকুতি ছিল। হয়তো বর্ণ যেন রুবাইয়াতকে বোঝায়, তাকে যেন শিকদার বাড়ি ছেড়ে চলে যেতে না বলে। সে শুধু সুখের নয়, বাড়ির প্রতিটি মানুষজন
ইট পাথরেরও মায়ায় পড়ে গেছে। দূরে সরে যাওয়ার কথা ভাবনায় আনতেও বুকের ভেতরটা বড্ড পুড়ছে। রাতের শেষ প্রহরের দিকে বর্ণ একা এলো সুখের কাছে। দরজা চাপিয়ে দেয়, টুল টেনে বসে অনেকক্ষণ চেয়ে রইল অনিমেষ। হঠাৎ উঠে দাঁড়িয়ে সুখের মাথার পাশে বা হাত রেখে ভর করে কিঞ্চিত ঝুঁকে গেল। নিজে থেকেই বলল, মনে হয় তোকে অনেক কাল চোখ খুলতে দেখি না। আর কত ঘুমাবি? এবার ওঠ। অন্যরকম কাতর শোনায় তার পরবর্তী স্বর। দেখ, আমিও কাচ্ছি। না, আমি নই, অনিয়ন্ত্রিত হৃদয় কাচ্ছে বোধ হয়। সঠিক ধরতে পারছি না, কিন্তু পাঁজরটাতে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে জানিস। নিজেকে নিয়ে সাফাই গাওয়ার অভ্যেস ছেড়ে দিয়েছি বহুকাল। আজ তোর কাছে সামান্য সাফাই গাই কেমন? একটু নীরবতা। ঠোঁটে ঠোঁট চেপে ঘন ঘন 3বার পদক ঝাপটে নজর পুনরায় স্থির করে বর্ণ। আরও খানিকটা চোখে সুখের বন্ধরত চোখে চোখ রেখে বলল অদ্ভুত মিহি গলায়, আমার নিশানা আপাতত আমার মঞ্জিল, যা এখনো ছুঁতে পারিনি। আর কিছুটা পথ বাকি। আর প্রেম ভালোবাসা কখনো আমার মঞ্জিল ছিল না। ইভেন আই হেইট লাভ। তুই ঠিকই ভাবিস এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি, হাজারো মেয়েরা আবেগে ভেসে ভালোবাসার কথা শোনাতে আসে। ওসব সো কল্ড লাভ দেখে মেয়েদের প্রতি অনীহা চলে এসেছে। এরা ভেতরের আমিটাকে নয়, আমার সুরত আর ফেমকেই ভালোবাসে। বল। ডাকটা এতটা কোমল ছিল যে সুখ চেতনায় থাকলে নির্ঘাত হৃদস্পন্দন খেয়ে হারাতো। বর্ণ বলে যায়, আমার কাছে তুই এখনো নুরার মতোই ছোট। কেন যেন মনকে মানাতে পারি না। সেই ছোট্ট বাবা ফুল আজ অনেক বড়, এতটাই বড় যে আমাকে ভালোবাসার বিষপান করতে পিছু হটল না। ভেবেছিলাম বাকিদের মতো তুইও একই করতে পা দিয়েছিস, এবং সেটা ভেবেই মেজাজ চড়ে গিয়েছিল। আমার বাড়ির মেয়েরা হবে সবার চেয়ে আলাদা, অন্যরকম। সেখানে তুই ওদের মতো কেন হবি? কোন সাহসে? আর যখন হয়ে গেছিস তখন শাস্তি তো পাওয়ারই ছিল, আর সেটা হলো চোখের অশ্রু। আর বুকের বা পাশে ইঙ্গিত করে বলে, এই হৃদয় যেন দ্বিতীয়বার ভালোবাসার নাম নিত প্রতিবার চুরমার হয় নিষ্ঠুর আঘাতে। শাস্তিটা একটু হৃদয়হীন পাষণ্ডের মতো হয়ে গেল না? কি করব বল? আমার ভীতু মানুষ সহ্য হয় না। দেখলে মনে হয় চোখের পানি ঝরলে আরেকটু মানাবে। তুই ভীতু সেজে ভীষণ ভুল করেছিস ফুল। জানিস, অনুশোচনা বোধ হয় না আমার। মাঝে মাঝে আবার হয়, ঠিক অন্ধকার আকাশের বুকে হঠাৎ বিজলির মতো। এই ক্ষণস্থায়ী অনুশোচনা নিয়ে আমি কি ধুয়ে পানি খাবো? তোকে এত কথাই বা বলছি কেন আজ? আমি না মুখ স্টপ রাখতে পারছি না। এত কথার মূল পয়েন্ট কি জানিস? বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসল, ফিস ফিসিয়ে বলল, আনফর্চুনেটলি মেবি আই এম অ্যাডিক্টেড টু ইউ। আজ এই মুহূর্ত থেকে তুই চাইলেও আমার, না চাইলেও, হোক না আমি ভালোবাসা, তোর আবেগ অথবা বিবেক, আমার মঞ্জিলের আগে ভালোবাসার দাবি নিয়ে তুই কিন্তু দাঁড়িয়েছিলি। সুখের বেডের খানিক দূরে আরেকটা মিনি সাইজের বেড, সেখানে রুবাইয়াত থাকে। মেয়েকে একা ছাড়তে তিনি নারাজ। সেদিন ভোরবেলা সুখের পাশে খানিকক্ষণ কাটিয়ে একা একা কত কি বলে অপর কেবিনে এলেন ভদ্রমহিলা। আজ এসেছে শেষবারের মতো সুখকে দেখতে। আজকে শিকদার নিবাসে ফিরবে তারা। সাইমা একপাশে চুপচাপ বসে আছে। নুরা তাকে এটা ওটা জিজ্ঞেস করছে, মাঝে মাঝে সেও জবাব করছে বিরস মুখে। তামিজ শিকদারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে পুনরায় আয়জার পাশে এসে বসলেন রুবাইয়াত। তামিজ নিজেদের জেলায় গিয়েছিল, মাঝে আবার ফিরে এসেছেন গতকাল। আয়জা ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল বোধ হয়, সেটা চাপা পড়ল ধুম একটা শব্দে। ফ্লোর কেঁপে উঠল বোধ হয় সেই শব্দে। আতকে পরস্পরের মুখ চাওয়াচাই করে রুবাইয়াত উঠে পা বাড়ানোর আগেই সাইমা ছুটে গেল সামনের কেবিনে। দরজার নিকটে গিয়ে থম মেরে পাকশূন্য হয়ে দাঁড়িয়ে পড়ল। অস্ফুট চেঁচিয়ে রুবাইয়াত ঢুকে পড়ে ঝড়ের গতিতে। সুখ পেটের নিচে ফ্লোরে পড়ে আছে, নিঃশ্বাস ভারী, গোঙানির আওয়াজ হয় মৃদু মন্দ। মেয়েকে তড়িৎ বুকে আঁকড়ে ধরল রুবাইয়াত। শরীর অস্বাভাবিক কাঁপছে সুখের, থর থর সেই কাঁপুনি। রুবাইয়াত কপালে চুমু এঁকে অস্থির গলায় আহ্বান করে, এই তো আম্মু, কষ্ট হচ্ছে, চোখ খুলো। আপা, ডক্টরকে ডাকুন। নার্স, আমার মেয়ে কেমন যেন করছে। সুখের মাথায় ব্যান্ডেজ জড়ানো, জখম শুকিয়ে এসেছিল প্রায়। বেড থেকে পড়ে যাওয়ার ফলে তাতে এখন আবার রক্ত ভেসে উঠেছে। অস্বাভাবিক কম্পিত হচ্ছে শরীর। রুবায়াত মেয়েকে বুকের ভেতর আগলে রাখে, গালে ঠোঁট দাবিয়ে মমতায় চুমু আঁকে। ডক্টর এখনও এসে পৌঁছয়নি। সাইমা আর আইজা ছুটে গেছে। দুটো নার্স এবং ডক্টর আঁচলেরও কিছুক্ষণ পর।
চোখ তখন আম্মুর বুক থেকে ক্ষীণ প্রদীপের মতো পিটপিট চোখ মেলে, নিঃশ্বাসের শব্দ দ্বারের বাইরে পর্যন্ত ভেসে বেড়াচ্ছে। শ্বাসকষ্ট রোগীর ন্যায় অবস্থা। সুখের অবশ প্রায় ডান হাত স্বল্প শক্তিতে খামচে ধরে রুবায়াতের পিঠের শাড়ি। নার্স দুজন অবিলম্বে ধরাধরি করে পেডে শুইয়ে দেয় তাকে। আরও দুজন ডক্টর এলো, প্রত্যেকে ছোট ছুটি লাগিয়ে দেয়। কেবিন থেকে স্ট্রেচারে করে সুখকে কোথাও একটা নিয়ে যাওয়া হয়। পুনরায় জ্ঞান হারিয়েছে সে। রুবায়াত এক হাতে মুখ চেপে স্তব্ধ হয়ে চোখের পানি ছাড়ে। তারই ভুল। যদি সুখকে রেখে কেবিন ছেড়ে না বের হতো, নিশ্চয়ই তার মেয়েটা পুনরায় আঘাত পেত না। তবে আনন্দও হচ্ছে। সুখ চোখ মেলে চেয়েছে, নিভু নিভু চোখে তাকে দেখেছে। তামিজ শিকদার হসপিটালের নিচেই ছিলেন। তিনিও মেয়ের সংবাদ পেয়ে চলে এসেছেন। ওটির সামনে তামিজ শিকদার, আয়জা আছেন। আজাদ সাহেব গিয়েছেন রংপুর। তামিজ শিকদারের অবর্তমানে তিনি সেখানের অফিস সামলাবেন। সাইমাও ওটির সামনে থেকে ধীর পায়ে কেবিনে এলেন। রুবায়াত তখনও থো মেরে ফ্লোরে বসে আছে। এখান থেকেই তার মেয়েকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে ডক্টররা কোথাও নিয়ে গেছে সুখকে। কি করা উচিত কি অনুচিত বুঝে কুল পাচ্ছে না রুবাইয়াত। চোখের তারায় কেবল উঠে আসছে সুখ। চোখ মেলেছিল নিভু দৃষ্টিতে। মাতৃর হৃদয় ধক ধক করে ওঠে তার। মনে হয় কত বছর পর মেয়েটি চোখ খুলে দেখল তাকে। এমন সুখানুভূতি সেদিনও হয়েছিল যেদিন ছোট্ট সুখকে কোলে তুলে নিয়েছিল রুবাইয়াত। সেদিনও স্বচ্ছ নিষ্পা পাখি পল্লবে সুখ ফ্যালফ্যাল করে তাকে চোখে চোখ রেখে ভুবন ভোলানোর হাসি হেসেছিল। কাঁধে হাতের ছোঁয়া পেতেই চোখেতে ঘাড় উঁচিয়ে তাকালেন ভদ্রমহিলা। সাইমা দাঁড়িয়ে আছে শুকনো মুখে। চোখের ইশারায় হয়তো আশ্বাস দিচ্ছে সুখের কিচ্ছু হবে না। রুবায়া তার চোখে একবার কাঁধে রাখা সাইমার হাতের দিকে চাইল। ইতিপূর্বে এতটা অধিকার কাটিয়ে তাকে স্পর্শ করার সাহস দেখায়নি সে। তবে আজ কেন দেখালো? সাইমা হাত গুটিয়ে মাথা নিচু করে নেয় হঠাৎ। সেদিন ঝোঁকের বসে চরম সত্যিগুলো বলার পর প্রতি মুহূর্তে অনুশোচনা হচ্ছে। হয়তো সে ভুল করে ফেলেছে। এতগুলো বছর তো মনের ভেতরে পুষে রাখা সত্যিটা এইভাবে বলে দেওয়া উচিত হয়নি। রুবায়াত চাপা শ্বাস ছেড়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। ডক্টর মেহরাবের কাজ ছিল অন্য এক হসপিটালে, এইখান থেকে 3 কিলোমিটার দূরে। আঁচলের তাগাদা পেয়ে পুনরায় এখানে আসে। যেহেতু শুরু থেকে সুখের ট্রিটমেন্ট তিনিই করেছেন, সুখ তারই পেশেন্ট। আঁচল কেবলমাত্র মেহরাবের সহযোগী। মেহরাব নিশ্চিত করে সুখ কোমা ছেড়ে উঠেছে। ধারণা করা যায় মস্তিষ্ক সক্রিয় হওয়ার পরপরই সজ্ঞানে থাকতে তার সাথে ঘটে যাওয়া শেষ ঘটনা স্মৃতিতে এসেছিল। অতিরিক্ত ভয় কিংবা চাপ থেকে এত কিছু হয়ে গেল। এই যেমন ছটফট করতে করতে পেট থেকে পড়ে যাওয়া, মাথার আঘাতে পুনরায় রক্তক্ষরণ, চোখ মেলে ফের জ্ঞান হারিয়ে ফেলা। ঘণ্টা কয়েকের মাঝে সুখের জ্ঞান ফিরবে বলা হয়েছে। ঘড়ির কাঁটা যেন আজ থমকে গেছে। রুবায়াত উসখুস মনে উদ্গ্রীব মুখে ফোন পাশে রেখে হঠাৎ কিছু মনে পড়ার মতো সাইমার দিকে চাইল। ওই যে খানিক দূরে গুটিয়ে বসে থাকা মহিলাটিও তার মেয়ের মা। ভাবতে গেলেই একটা চাপা হিংসা হানা দেয় মানসিকতায়। রুবায়াত খুব করে মনকে বোঝাতে চায় ওই মহিলাটি সুখকে বিধাতার কাছ থেকে পৃথিবীতে এনেছিল বলেই সুখ আজ তার বুকে, তার কোলে। মস্তিষ্ক এমন বললেও কিন্তু মন এসব যুক্তি শুনতে অপ্রস্তুত। সন্তানের ভাগ কাউকে দেওয়া যায়? যদি সেই সন্তান হয় দু চোখের মণি, মায়ের অন্তঃপ্রাণ। যদিও সাইমা তেমনই আচরণ করছে যেমনটা পূর্বে করে এসেছে। নিশ্চুপ মনিবের সেবা করছে, ফ্ল্যাটে গিয়ে রান্নাবান্না করছে, সুখের প্রতি কোনো অধিকার বোধ দেখাচ্ছে না। তবু রুবায়াতের মন আনচান আনচান করে, যেন বুকের ওপর শক্ত পাথর চেপে আছে। অযথা ভয় জেঁকে বসে সুখকে যদি সত্যিটা বলে দেয়, যদি সুখ তার কাছ থেকে দূরে সরে যায়, মা বলে ডাকতে অস্বীকার করে। রুবায়াতের গা ঘেঁষে আছেন ওরা। টমিকে আদর করতে করতে বলে মুখ তুলে, আমার ফ্রেন্ড বলেছে সুখ খুব শীঘ্রই জেগে উঠবে, তুমি আর কেঁদো না কাম্মা। দুটো কেবিনের অন্য একটাই সুখকে শিফট করা হয়েছে খানিক আগে। জ্ঞান ফেরার আগ অবধি কারো প্রবেশ নিষেধ। ডক্টর ইতিমধ্যে 2বার চেক করে গেছে। মূলত ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে তাকে। সুখ চোখ খুলে দুপুর 2:30টার দিকে। নিঃশ্বাসের শব্দ এবার স্বাভাবিক থাকলেও ভয়ার্ত চোখে গুটিসুটি মেরে থেকেছিল। ডক্টরের অনুমতি পেয়ে রুবায়াত কাছে যেতেই ঝাপটে ধরে বুকে মুখ লুকায় সুখ। হাতে স্যালাইন চলছিল, টান লেগে ব্যথা পায়, অথচ সেই ব্যথা তাকে ছুঁতে পারল না আজ। আম্মুকে 2 হাতে ঝাপটে রেখে ঠোঁট কামড়ে অঝরে চোখের পানি ঝরিয়েছে।
রুবায়াত কান্না দমিয়ে রাখে, মেয়েকে বুকের খাঁচায় চুপিয়ে রাখার মতো আগলে রাখে। এই তো আম্মু আছে, কোনো ভয় নেই সোনা, কিচ্ছু হবে না। সায়মা দূর থেকে মৃদু হেসে চোখের পানি আড়াল করে এগিয়ে আসে আস্তে আস্তে। আইজা বাহিরে তামিজ সাহেবের সাথে কি যেন কথা বলছে। বর্ণ ঢাকায় নেই। সুখের জ্ঞান ফেরার কথা এখনও সে অবগত নয়। জানলে কেমন প্রতিক্রিয়া দেখাতো কে জানে। শিকদার নিবাসে হই হই লেগেছে। সকলের ঠোঁটে উপচে পড়া খুশির ঝিলিক, এমনকি হানিফা বেগমেরও। সুখকে দেখতে ঢাকা যেতে বাহানা ধরেন বৃদ্ধা। তামিজ শিকদার মানা করে দিলেন। এই বয়সে শহরের এত কোলাহল জমজমাট হাক ডাক আম্মা নিতে পারবেন না। দেখা গেল উল্টো নিজেই অসুস্থ হয়ে পড়লেন। তিনি আশ্বস্ত করেন খুব দ্রুতই সুখকে নিয়ে বাড়ি ফিরবেন। তখন রাত, শহর জুড়ে ধূসর কালো আধারের হাতছানি। চার দেয়ালে আবদ্ধ কক্ষে ঠোঁটে ধূর্ত হাসি ফুটিয়ে পায়ে পা তুলে কাউচে বসে আছে মিশি। কোলের ওপর ল্যাপটপ, নজর সেখানে স্থির। হাত ঘড়িতে আরও একবার সময় দেখে ঠোঁটে বাঁকিয়ে বলল আপন মনে, আর মাত্র 2 ঘন্টা, এরপর ঠোঁট কামড়ে হেসে বিদ্রুপ স্বরে বলে, টাইম ইজ আপ। খানিক পর ব্যালকনির দরজায় ঢোকা পড়ে আলতো শব্দে। আহত চুকিতে তাকালো মিশে। দরজা ভেতর থেকেই অফ। বাহির থেকে কে টোকা দিবে? কেউ তো ছিল না সেখানে। সে ভাবলো এটা তার মনের ভুল। পুনরায় টোকা পড়ে। আরও একবার, আবার। বুকে ফু দিয়ে মিশে উঠে গেল। ব্যালকনির কাছের দরজাটি খুলতেই সে বিস্ময়ে স্তব্ধ চেয়ে রয়, অযাচিত কিছু দেখার মতো। অস্ফুট স্বরে বলল বোধহয়। বর্ণ, বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসল। কাঁধ বরাবর হাত উঠিয়ে আঙুল নেড়ে চেড়ে বলে, হাই। মেষের নাকে টোকা দিয়ে পরপরই পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে। ব্যাপরুয়া চোখে আশেপাশে নজর ছিটায়। অবাকতার শীর্ষে পৌঁছে গেল মিশি। হানমনেই নাকে হাত উঠে যায়। বর্ণ স্বেচ্ছায় তাকে ছুঁয়েছে, কিন্তু উদ্দেশ্য ছাড়া বর্ণ নিজের ব্যক্তিত্ব খুইয়ে এমন কিছু এমনি এমনি করবে না। এই কথাটি সেই মিথ্যে বিয়ের দিন মিশি বেশ ভালো মতোই উপলব্ধি করেছিল। স্তম্ভিত ফিরতে পিছু ফিরে আশ্চর্যান্বিত গলায় প্রশ্ন করল থেমে থেমে, তুমি আমার রুমে কিভাবে? চট করে বর্ণ তার মুখোমুখি ঘুরে গেল ঘাড় বাঁকিয়ে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ঠোঁট ঘষে বলল বাঁকা হেসে। সেই শক্ত করার সময় দু হাতের তর্জনী মিশির দিকে তাক করে। মেয়েটি থমথম খায় ভেতরে ভেতরে। তাও প্রকাশিত রেখে জানতে চাইল মৃদু হেসে বিস্ময় ভরা চোখে, বাট হোয়াই? তুমিই তো চ্যালেঞ্জ দিলে 7 দিনের ভেতরে যাতে তোমায় খুঁজে বার করি, পেরেছি না? মোমের শেষ আলোর মতো মিশির হাসির ঝলকানি খানিক ম্লান হয়ে আসে, তবে পুরোপুরি আদর ছড়ানো হাসি মিলিয়ে যায় না। বুকে দুহাত খুঁজে অল্পক্ষণ নিশ্চুপ তাকিয়ে থেকে ভনিতা ছাড়াই বলে ওঠে, নিজ থেকে যখন খুঁজে আমার কাছে আমার বেডরুমে এসে পড়েছো, দ্যাট মিন্স আমার শর্ত একসেপ্ট করতেও রাজি। মিশি ঢোক গিলল শুষ্ক। অদূরের দেয়াল থেকে 4-এর অধিক চোখ একত্রে হুট করে পলক মেলে তাকালো যেন। হ্যাঁ, চোখে, কিন্তু কোনো মানবদেহে লাগোয়া নয়। দেয়ালে বিশাল বিশাল স্ক্রিনে ধূসর কালো মনির কি ভয়ানক শীতল চাহনি। রেটিনা ইংরেজি লেটারে কিছু একটা লেখা। দূর থেকে খেয়াল করা দুঃসাধ্য। সেকেন্ড কয়েক নজর স্থির রাখলে মাথা চক্কর দিয়ে ওঠে। মিশি দ্রুত চোখ নামিয়ে চতুর্দিকে ক্ষীণ দৃষ্টি বোলায়। স্ক্রিনের মৃদু আলোতে অপর পাশের দেয়ালে সেটে থাকা তলোয়ার, স্নাইপার রাইফেল চোখে পড়ে। মিশির মনে হলো স্ক্রিনের ভাষা চোখটি সে আগেও বহুবার দেখেছে। তড়িৎ সামনে তাকাতে কাঙ্ক্ষিত চোখের দেখা মেলে। বর্ণ, তুমি? হাউ ইজ দ্য সারপ্রাইজ? ধূর্ত চক্ষুদয় হাসে পুরুষটির। হাতের কালো গ্লাভস খুলে পুনরায় হাতে পড়ছে। তার সম্পূর্ণ নজর সেখানেই। চোখ তুলে তাকালো না অবধি। দুর্বল শরীর, কপালের ডান কোণ কেটে গেছে অল্প। রক্ত শুকিয়ে চমারবদ্ধ। মিশির গলা শুকিয়ে আসে। পানির তৃষ্ণা পায়। নড়াচড়া করতেই বুঝতে পারে তার হাত পা চলছে না, কোথাও আটকে। নিজের অবস্থান নিশ্চিত করে হঠাৎ চেঁচিয়ে উঠল রমণী, এসব কি হচ্ছে বর্ণ? মজা করছো আমার সাথে? মিশি সর্বশক্তি প্রয়োগে চেঁচালেও বর্ণর কর্ণকোহরে সফটিউনের মতো পৌঁছল। তবু কপাল কুচকে সামনে হাত রেখে মেকি গলায় বলে হিয়ালিশ্বরে, লোয়ার ইয়োর ভয়েস, আই কান্ট টলারেট সো মাচ নয়েজ। বলার ফাঁকে মুখ সরিয়ে টেবিলে রেখে দিল ছুঁড়ে ফেলার মতো মিশির হাতের কাছে। টেবিলটা দেখতে অদ্ভুত। গাছের নয়, কাছেরও নয়। গ্রাম্য বাড়িতে লোহার বটি ধারালো করতে যেই ভারী খসখসে বস্তু ব্যবহার করা হয়, অনেকটা তেমনই দেখতে। কেমন যেন ইলেকট্রিক।
শুধু টেবিল নয়, পুরো কক্ষের যা কিছু দেখা যায় সব কিছুই মনে হয় ইলেকট্রিক ছোঁয়া আছে। যদিও কক্ষটা তেমন আলোকিত নয়। মিষ্টি যেখানে বসা তার মাথার ওপর বরাবর বড়সড় একটা নিয়ন লাইট ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। খানিক আগে নীলচে রঙে মেতেছিল, এখন সাদা। রশি এতই ক্ষীণ যে কেবল সামনের বর্ণকেই চোখে পড়ছে। খানিক দূরত্বে দণ্ডায়মান 4 রোবট সম মানুষকে দেখা যায় না।